Yeah. আসসালামু আলাইকুম বন্ধুরা, সঞ্জীবনী ব্ল্যাকবোর্ডের রেকর্ডেড ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায় অর্থাৎ গতিবিদ্যার একটি অংশ নিয়ে আলোচনা করব এবং অংশটির নাম হচ্ছে প্রাস। বন্ধুরা, প্রাস নিতান্ত একটি নতুন অংশ তোমাদের জন্য, সুতরাং এই প্রাসটি তোমাদের ভালো করে বোঝা উচিত এবং প্রাসের প্রতি ক্ষেত্রে আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, যখনই তোমরা প্রাস পড়তে যাবে তখনই তোমাদের দুটি অংশ খুব ভালো করে বুঝতে হবে। একটি হচ্ছে নিক্ষিপ্ত বস্তু, 2 নাম্বার হচ্ছে ভেক্টর উপাংশ। তো নিক্ষিপ্ত বস্তু পড়ার মেইন কারণটি হচ্ছে নিক্ষিপ্ত বস্তু থেকেই তোমরা বুঝতে পারবে যে একটি নিক্ষিপ্ত বস্তু এবং প্রাসের মধ্যে কি কি পার্থক্য রয়েছে। এবং ভেক্টর উপাংশ মেইনলি দরকার শুধুমাত্র এই কারণে যে ভেক্টর উপাংশ থেকেই আমরা প্রাসের বিভিন্ন ক্যালকুলেশন যেমন সূত্র প্রতিপাদন অঙ্ক করতে পারবো। তো বন্ধুরা, প্রথমেই আমরা চলো নিক্ষিপ্ত বস্তু কি তা জানবার চেষ্টা করি। তো বন্ধুরা, নিক্ষিপ্ত বস্তু হলো যদি আমি কোনো বস্তুকে ভূমির সাথে 90 ডিগ্রি কোণে নিক্ষেপ করি এবং বস্তুটি যদি পুনরায় নিম্নমুখী হয়ে একই জায়গায় ফিরে আসে তাকে আমরা বলি নিক্ষিপ্ত বস্তু। অর্থাৎ ধরো এটা হচ্ছে আমার ভূমি, আমি কোনো বস্তু এ কে ভূমির সাথে 90 ডিগ্রি কোণে নিক্ষেপ করলাম এবং সে পুনরায় একই দিকে আগের স্থানে ফেরত আসলো, সুতরাং একে আমরা বলবো নিক্ষিপ্ত বস্তু। কিন্তু যদি এমন হয় যে বস্তুটি 90 ডিগ্রি কোণে না মেরে 90 ডিগ্রির চেয়ে 1 ডিগ্রি বেশি কম বা এর চেয়েও বেশি কমে তুমি নিক্ষেপ করলে, তাহলে দেখা যাবে যে বস্তুটি আবার পুনরায় আগের স্থানে ফিরে আসবে না। অর্থাৎ বস্তুটি একটি নির্দিষ্ট দূরত্ব গিয়ে অর্থাৎ আনুভূমিক বরাবর কিছু দূরত্ব গিয়ে অতিক্রম গিয়ে পড়বে। অর্থাৎ তুমি যদি বস্তুটিকে নিক্ষেপ করো এভাবে, তখন বস্তুটি এখানে এসে পতিত হলো ফ্রম এ পয়েন্ট টু বি পয়েন্ট। অর্থাৎ আমি বস্তুটিকে এই ক্ষেত্রে 90 ডিগ্রি কোণে নিক্ষেপ করিনি, ভূমির সাথে একটি নির্দিষ্ট থিটা কোণে নিক্ষেপ করেছি। যদি বন্ধুরা আমরা 90 ডিগ্রি কোণে নিক্ষেপ না করে অন্য যে কোনো কোণে নিক্ষেপ করি এবং বস্তুর একটি আনুভূমিক সরণ হয়, তখন আমরা তাকে বলবো প্রাস। তো বন্ধুরা, যদি আমরা বলি প্রাস কাকে বলে, তাহলে বলতে পারবো ভূমির সাথে কোনো বস্তু তির্যক ভাবে নিক্ষেপ করলে উক্ত ঘটনাকে আমরা বলি প্রাস। ওকে বন্ধুরা, তো আমরা নিক্ষিপ্ত বস্তুর ব্যাখ্যা থেকে আমরা অলরেডি প্রাসের সংজ্ঞাটাও জেনে গেলাম। তো এখন আমরা আসি ভেক্টর উপাংশ জিনিসটা কি। ভেক্টর উপাংশ হচ্ছে যে আমরা কোনো ভেক্টরকে বিভিন্ন কোণে বা বিভিন্ন অ্যাঙ্গেলে বিভাজন করতে পারি। এই বিভাজনগুলোকে আমরা বলি ভেক্টরের উপাংশ। তো কিভাবে আমরা বিভাজন করতে পারি? ধরি আমাদের কাছে একটি ভেক্টর দেওয়া আছে পি ভেক্টর। তো আমরা একে বিভিন্ন উপাংশে ভাগ করতে পারি। অর্থাৎ যদি আমরা পি ভেক্টরটিকে এর সাথে থিটা কোণে কোনো রেখা বরাবর বিভাজন করি, তাহলে এই বিভাজনটি হবে পি ভেক্টরের একটি উপাংশ। অপর পক্ষে যদি আমরা আরেকটি কোণে বিভাজন করি, তখন উক্ত অংশটি হয়ে যাবে পি ভেক্টরের আরেকটি উপাংশ। কিন্তু বন্ধুরা, হিসাবের সুবিধার্থে
আমরা সর্বদা চেষ্টা করি ভেক্টরটিকে 90 ডিগ্রি কোণে বিভাজন করে নেবার জন্য, অর্থাৎ আমরা ভেক্টরের টির একটি আনুভূমিক উপাংশ নেই, আরেকটি উলম্ব উপাংশ নিয়ে থাকি। অর্থাৎ যদি ভেক্টরটি হয় পি ভেক্টর এবং এই কোণটি হয় থিটা কোণ, তাহলে অপর কোণটি হবে 90 মাইনাস থিটা কোণ। অর্থাৎ যদি আমরা এই থিটা কোণকে বিবেচনা করে থাকি, তাহলে আনুভূমিক বরাবর পি এর উপাংশ হবে পি কস থিটা এবং উলম্ব উপাংশ হবে পি সাইন থিটা। বন্ধুরা, সবসময় তোমরা মনে রাখবে যে আমরা যে উপাংশটা নিচ্ছি তা কোণের উপরে ডিপেন্ড করবে। অর্থাৎ যদি আমরা থিটা কোণকে ধরি, তাহলে অবশ্যই থিটা কোণ যেই উপাংশের সাথে থাকবে সেই বরাবর পি কস থিটা এবং অপর অংশটি হবে পি সাইন থিটা। কখনোই বন্ধুরা তোমরা এই ক্ষেত্রে পি সাইন 90 মাইনাস থিটা লিখবে না, কারণ বন্ধু আমরা আগেই বলেছি যে আমাদের কোণ ধরার উপরে বিবেচনা করে আমরা উপাংশটি বের করব। অনুরূপভাবে যদি আমরা 90 মাইনাস থিটাকে আমাদের কোণ ধরে নিতাম, তখন যেহেতু এই উপাংশের সাথে 90 মাইনাস থিটা, সুতরাং তখন উপাংশটি হয়ে যেত পি কজ 90 মাইনাস থিটা এবং তখন যেহেতু আমরা এই কোণকে ধরেছি, এই উপাংশটি হয়ে যেত পি সাইন 90 মাইনাস থিটা। আশা করি বন্ধুরা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছ। তো আমরা খুব ভালো করে খেয়াল করব যে উপাংশটা আমরা কিভাবে নিচ্ছি, এটা সঠিক হচ্ছে কিনা। আমি আবারও উপাংশ বের করার নিয়মটা একটু শর্টকাটে বলে দিচ্ছি। সেটা হচ্ছে এক, থিটা যার সাথে কস থিটা তার সাথে, অপরটি সাইন থিটা। তো বন্ধুরা, আমার এই কথাটি কিন্তু আমার আগের ব্যাখ্যার সাথে পুরোপুরি মিলে যাচ্ছে। অর্থাৎ তোমরা একটু আগেই দেখতে পেরেছো, যখন আমি থিটা কোণটি নিয়েছিলাম এবং তা এই উপাংশের সাথে ছিল, তখন আমি এর সাথে লিখেছি পি কস থিটা এবং অপর উপাংশটি আমি নিয়েছি পি সাইন থিটা। আবার যখন আমি 90 মাইনাস থিটাকে আমার নির্দিষ্ট কোণ ধরেছিলাম, তখন এই উপাংশকে আমি লিখেছিলাম পি কস 90 মাইনাস থিটা এবং অপরটিকে লিখছি পি সাইন 90 মাইনাস থিটা। অর্থাৎ কোণ যার সাথে তার সাথে থিটা কস থিটা থাকবে। আশা করি বন্ধুরা তোমরা এইটুকু খুব ভালো করে বুঝতে পেরেছো। এখন যেহেতু আমরা উপাংশের ব্যাপারটা খুব ভালো করে বুঝতে পারলাম, তো আমরা এখন চলে যাই প্রাসের মধ্যে, অর্থাৎ প্রাসের মূল আলোচনার মধ্যে। তো প্রথমেই আমাদের জেনে নিতে হবে প্রাসের মধ্যে কিছু টার্ম রয়েছে, সেই টার্মগুলো কি কি। তো আমরা একটা প্রাসের চিত্র আঁকি। ধরি এটা হচ্ছে আমার ভূমি এবং ভূমির সাথে তির্যকভাবে আমি একটি বস্তুকে নিক্ষেপ করাই, বস্তুটি ভূমি বরাবর অগ্রসর হয়ে এখানে এসে পতিত হয়েছে। অর্থাৎ এ পয়েন্ট থেকে নিক্ষেপ করার ফলে বস্তুটি বি পয়েন্ট এসে পতিত হয়েছে এবং আমি বস্তুকে একটি নির্দিষ্ট বেগে এবং নির্দিষ্ট কোণ থিটা দ্বারা নিক্ষেপ করলাম। আমি ধরে নিয়েছি যে এটি আদিবেগ ইউ এবং এটি হলো নিক্ষেপণ কোণ থিটা। অর্থাৎ এখানে আমি একটা জিনিস বুঝে গেলাম যে থিটা ইজ ইকুয়াল টু নিক্ষেপণ কোণ। আচ্ছা বন্ধুরা, এখন আমরা যে বস্তুটিকে এখানে নিক্ষেপ করছি সেই বস্তুটির নাম হচ্ছে প্রক্ষেপক, অর্থাৎ নিক্ষিপ্ত বস্তু ইজ ইকুয়াল টু প্রক্ষেপক। আবার বন্ধুরা, আমরা এখানে এ থেকে বি বরাবর একটি আনুভূমিক দূরত্ব লক্ষ্য করছি। এই আনুভূমিক দূরত্বকে আমরা বলি আনুভূমিক পাল্লা।
অর্থাৎ প্রাসের ক্ষেত্রে প্রক্ষেপক ভূমি বরাবর যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলতেছি আনুভূমিক পাল্লা। একইভাবে বন্ধুরা আমরা এই পুরো প্রাসের বিচরণ পথ, অর্থাৎ প্রাস যেই পথ ধরে অগ্রসর হয় তাকে আমরা বলি বিচরণ পথ। এই বিচরণ পথে যে সময় সে নেয় তাকে আমরা বলি বিচরণ কাল। যদি বস্তুটির এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে টি সময় লেগে থাকে তাহলে টি ইজ ইকুয়াল টু বিচরণ কাল। একে আমরা অনেক সময় ক্যাপিটাল টি দ্বারাও প্রকাশ করে থাকি বন্ধুরা। আবার এই বিচরণ পথের সময় বস্তুটি একটি এমন উচ্চতায় অতিক্রম করবে যে উচ্চতার মধ্যে, অর্থাৎ উচ্চতাটি পুরো বিচরণ পথের মধ্যে সর্বোচ্চ, এবং এই উচ্চতাকে আমরা বলি সর্বোচ্চ উচ্চতা, এবং একে আমরা ক্যাপিটাল এইচ দ্বারা প্রকাশ করে থাকি। আশা করি বন্ধুরা তোমরা প্রাস নিয়ে যত রকম খুঁটিনাটি টার্ম রয়েছে সেগুলো বুঝতে পেরেছ। এখন আমরা চলে যাই প্রাসটা আমরা কিভাবে বিশ্লেষণ করব। তো বন্ধুরা চলো আমরা প্রাস বিশ্লেষণে চলে যাই। তো প্রথমেই আমরা একটি অক্ষ এঁকে নেই। বন্ধুরা আমি একটা জিনিস উল্লেখ করতে ভুলে গিয়েছিলাম, তা হচ্ছে প্রাস হলো একটি দ্বিমাত্রিক গতি। অর্থাৎ বন্ধুরা প্রাস দুটি অক্ষ বরাবর আমরা ক্যালকুলেশন করি। একটি হচ্ছে এক্স অক্ষ বরাবর, আরেকটি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। এবং বন্ধুরা এই জন্যই আমি এখানে প্রাস ব্যাখ্যার জন্য একটি অ্যাক্সিস কল্পনা করে নিয়েছি, এবং এই অ্যাক্সিসের একটি মূল বিন্দু হচ্ছে এই অরিজিন পয়েন্ট। এই মূল বিন্দু থেকে একটি বস্তুকে যদি আমরা নিক্ষেপ করি তাহলে বস্তুটি এখানে এসে পতিত হলো, আমরা ধরে নিলাম। এখন কথা হলো বন্ধুরা, আমি ধরে নিচ্ছি বস্তুটিকে ভি নট আদি বেগে নিক্ষেপ করা হলো এবং ভূমির সাথে থেটা কোণে নিক্ষিপ্ত করা হলো। আচ্ছা বন্ধুরা, আমরা সুবিধার্থে যেহেতু এখানে ভি নট ধরেছি, আমরা এখানে থেটা নট ধরে নিলাম। তো আসো আমরা কিভাবে এটা ক্যালকুলেশন করতে পারি তা ভালো করে খেয়াল করি। এখন যেহেতু আমরা একে ভি নট আদি বেগে এবং থিটা নট বেগে নিক্ষেপ করেছি, তাহলে আমরা এই ভি বেগটার অবশ্যই একটি উপাংশ পাবো, কারণ বন্ধুরা ভি হলো একটি ভেক্টর রাশি এবং ভেক্টরের অবশ্যই উপাংশ বের করা যায়। এখন বন্ধুরা আমরা খুব ভালো করে জানি যে অক্ষ সিস্টেমে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ 90 ডিগ্রি কোণে অবস্থান করে। তো আমরা খুব সহজেই এক্স অক্ষ বরাবর একটি উপাংশ পাবো এবং ওয়াই অক্ষ বরাবর একটি উপাংশ পাবো, এবং একে আমরা উলম্ব এবং আণবিক বরাবরই বের করতে পারবো। তো যদি আমরা এইখানে থেটা কোণটা পেয়ে থাকি, তাহলে আমরা এক্স অ্যাক্সিস বরাবর যে উপাংশটি পাবো তা হচ্ছে ভি নট কস থেটা নট, এবং একে আমরা ভি এক্স নট দ্বারা প্রকাশ করতে পারি, যা দ্বারা বোঝানো হয় যে এক্স অ্যাক্সিস বরাবর ভি নটের আদি উপাংশ। একইভাবে আমরা যেহেতু একটাকে কস থেটা পেয়েছি, অপরটি অবশ্যই ভি নট সাইন থেটা নট হবে, এবং যেহেতু এটা ওয়াই অক্ষ বরাবর আমরা একে ভি ওয়াই নট দ্বারা প্রকাশ করে থাকি। তো বন্ধুরা আশা করি তোমরা এইটুকু খুব ভালো করে বুঝতে পেরেছ। এখন বন্ধুরা আমরা চলে যাই গতিবিদ্যার কিছু সহজ সাবলীল সূত্রর মাধ্যমে। তো গতিবিদ্যার একটি অংশ হলো নিক্ষিপ্ত বস্তু, এবং নিক্ষিপ্ত বস্তুর একেবারে প্রাথমিক একটি সূত্র হলো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জি টি। তো বন্ধুরা আমরা এই সূত্রটি ব্যবহার করে অন্যান্য সকল সূত্র প্রতিপাদন করব। অর্থাৎ আমি যেটা বলতে যাচ্ছি যে আমরা নিক্ষিপ্ত বস্তুর সূত্র থেকেই প্রাসের সূত্রগুলো সহজেই প্রমাণ করার চেষ্টা করব। এখন মূল যে কথাটা আসছে তা হচ্ছে যে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। যেহেতু বন্ধুরা আমরা বস্তুটিকে উপরের দিকে নিক্ষেপ করি এবং উপরের দিকে জি এর মান আস্তে আস্তে কমতে থাকে, এই কারণে ঊর্ধ্বমুখী অবস্থায় আমরা জি এর মানটাকে নেগেটিভ ধরে নিই।
তো বন্ধুরা এখন আমরা চলো শুরু করি কিভাবে আমরা সূত্র প্রতিপাদন করব। তো বন্ধুরা যখনই আমরা এক্স অক্ষ বরাবর সূত্রটিকে কল্পনা করব তখন আমরা বেগের প্রতিটি অংশকে অর্থাৎ যতগুলো ভেক্টর রাশি আছে সূত্রটির মধ্যে সবগুলোকে আমরা এক্স অক্ষ বরাবর কল্পনা করব। তো যখনই আমরা এটা করতে যাব তখন চলে আসবে ভি এক্স ইজ ইকুয়াল টু ইউ এক্স, বা এখানে যেহেতু আমি আদিবেগ কথা বলছি এই কারণে ভি এক্স নট মাইনাস জি এক্স টি চিন্তা করে নিই। কারণ বন্ধুরা এখানে আমরা আদিবেগকে ভি নট ধরেছিলাম, সুতরাং আমরা সূত্রে এখানে ভি এক্স নট চিন্তা করে নিচ্ছি, কারণ ভি নট হলো আদিবেগ এবং ভি এক্স নট হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর ভি নট বেগের একটি উপাংশ। তো বন্ধুরা যদি আমরা এখানে শুরু করতে চাই তাহলে আমরা দেখি যে ভি এক্স নট ইজিক্যাল টু, আমি একটু আগেই বের করে নিয়েছি, ভি নট কস থেটা নট, এটি আদিবেগের উপাংশ। এখন একটি কথা হলো বন্ধুরা যে যখনই আমরা জি নিয়ে ক্যালকুলেশন করব জি এর দিক সর্বদা নিম্নমুখী, এর আনুভূমিক কোনো উপাংশ নেই, অর্থাৎ জি এক্স ইজ ইকুয়াল টু জিরো এবং এটা সর্বদা জিরো। সুতরাং এখানে জি এক্স সমান সমান জিরো হলে জিরো ইন্টু টি, অর্থাৎ ভি নট কস থেটা নট। তো বন্ধুরা আমরা যেটা দেখতে পাচ্ছি যে এক্স অ্যাক্সিস বরাবর যে কোনো সময় বেগের উপাংশ বা বেগ হলো ভি নট কস থেটা। যেহেতু এখানে এই টার্মটি সরে গিয়েছে সুতরাং দেখতে পাচ্ছি যে সময়ের সাথে সাথে ভি এক্স এর কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ তুমি যেই সময় ক্যালকুলেশন করো না কেন ভি এক্স অলওয়েজ ভি নট কস থিটা নটই থেকে যাবে। তো এখন বন্ধুরা আমরা চলে যাই ওয়াই অক্ষ বরাবর। তো ওয়াই অক্ষ বরাবর যখনই ক্যালকুলেশন করব তখন আমরা লিখব ভি ওয়াই ইজ ইকুয়াল টু ভি ওয়াই নট মাইনাস জি ওয়াই টি। তো বন্ধুরা এখানে আমরা দেখতে পারি আমরা ভি ওয়াই নট আগেই বের করে নিয়েছিলাম ভি নট সাইন থিটা নট, অর্থাৎ ভি নট সাইন থিটা নট মাইনাস, এখন আসা যাক জি ওয়াইটা কি। যেহেতু আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর কল্পনা করছি এবং জি ওয়াই আমরা জানি যে জি সর্বদা নিম্নমুখী ক্রিয়া করে এবং সম্পূর্ণ অংশটি নিম্নমুখী ক্রিয়া করে, সুতরাং জি ওয়াই ইজ ইকুয়াল টু জি, যেটাকে আমরা এসআই এককে বলি 9.8 মিটার পার সেকেন্ড ইনভার্স 2, অর্থাৎ এখানে সম্পূর্ণ জিটি ক্যালকুলেশন হবে অর্থাৎ জি টি। আশা করি বন্ধুরা তোমরা এইটুকু খুব ভালো করে বুঝতে পেরেছ। এখন কথা হলো বন্ধুরা আমি যদি বলি তোমাদের যে কোনো সময় টিতে বস্তুটির টোটাল বেগ ভি কত, অর্থাৎ ধরে নিলাম টি সময় পরে বস্তুটি এই জায়গায় এসেছে এবং বস্তুটির একটি নির্দিষ্ট বেগ ভি কাজ করছে, তো তখন ভি এর একটি উপাংশ যা আমরা এখন বের করে নিয়েছি ভি এক্স এবং আরেকটি উপাংশ আমরা পাচ্ছি ভি ওয়াই এবং ভি এক্স এর সাথে আলফা কোণ উৎপন্ন করেছে। তখন আমরা কিভাবে এই ভি এর মানটা বের করতে পারি তা একটু ভালো করে খেয়াল করে দেখি বন্ধুরা। আমরা বন্ধুরা ভেক্টরের লব্ধি বের করার একটি সূত্র জানি, সেই সূত্রটি যদি ব্যবহার করি ভি ইজ ইকুয়াল টু ভি এক্স হোল স্কোয়ার প্লাস ভি ওয়াই হোল স্কোয়ার প্লাস 2 ভি এক্স ভি ওয়াই কস, যদি বন্ধুরা এদের মধ্যবর্তী কোণ থেটা প্রাইম ধরি অর্থাৎ ভি এক্স এবং ভি ওয়াই এর মধ্যবর্তী কোণ থেটা প্রাইম ধরি তখন 2 ভি এক্স ভি ওয়াই কস থেটা প্রাইম। এখন চিত্রের মাধ্যমে আমরা খুব সহজেই বুঝতে পারছি থেটা প্রাইম ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি এবং এটাও জানি যে কস 90 ডিগ্রি মান হচ্ছে 0, সুতরাং তখন ভি ইজ ইকুয়াল টু আসবে ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। এখন একটি খুবই ইম্পর্টেন্ট কথা বলবো বন্ধুরা যেটা আমরা সচরাচর সবাই ভুল করে থাকি, তা হচ্ছে আমরা জানি বেগ হচ্ছে একটি ভেক্টর রাশি
এবং যখন আমরা ভেক্টর রাশি ক্যালকুলেশন করব তখন কিন্তু আমাদের অবশ্যই মান ও দিক উভয়ই প্রয়োজন। আমরা যেই ভুলটা সবাই করে থাকি তা হচ্ছে যখনই আমরা ভেক্টরের কোনো ম্যাথ করতে চাই শুধুমাত্র ভেক্টরের মান বের করে দিয়ে আসি বন্ধুরা, তাহলে কিন্তু বন্ধুরা ভেক্টরের মেইন যে সংজ্ঞা সেটি ভুল হচ্ছে। সুতরাং আমাদের ভেক্টরের মানের সাথে সাথে দিকটিও অবশ্যই বের করে নিতে হবে। তো কিভাবে দিকটা বের করতে পারি তা হচ্ছে বন্ধুরা, যদি খুব ভালো করে খেয়াল করে দেখো তাহলে দেখতে পাবে যে ভেক্টরের লব্ধির দিক যখন বের করতে যাই tan theta prime is equal to, সরি বন্ধুরা, tan alpha, ভেক্টরের দিক যেহেতু এখানে বলছি tan alpha is equal to, বন্ধুরা যখনই আমরা লব্ধিটা বের করব, লব্ধির কোণটা বের করার চেষ্টা করব, তখন খুব ভালো করে খেয়াল করব যে এখানে তোমরা কিভাবে vx টা বা vy টাকে কখন সূত্রের মধ্যে কোন জায়গায় কোনটা ব্যবহার করবে। তো সবসময় খেয়াল রাখবে যে লব্ধিটা কার সাথে কোণ উৎপন্ন করেছে। যার সাথে কোণ উৎপন্ন করবে তাকে সবসময় আলাদা রাখতে হবে এবং নিচে রাখতে হবে, সেটা হলো vx, এবং অপর যে বান্দা থাকবে অর্থাৎ vy তাকে আমরা উপরে এবং নিচে এভাবে লিখে দিব। উপরে চলে যাবে সাইন থেটা প্রাইম, নিচে চলে আসবে কস থেটা প্রাইম। তো বন্ধুরা আমরা যদি থেটা প্রাইম অর্থাৎ 90 ডিগ্রি ব্যবহার করি তাহলে আমরা পেয়ে যাব tan আলফা ইজ ইকুয়াল টু, আমরা জানি সাইন 90 মান হচ্ছে 1 অর্থাৎ vy বাই vx, কারণ আবার এটাও জানি যে cos থিটা প্রাইম অর্থাৎ cos 90 ডিগ্রির মান হয়ে যাবে 0 অর্থাৎ vy 0 হয়ে যাবে। সুতরাং tan আলফা ইজ ইকুয়াল টু vy বাই vx, যেখান থেকে আমরা খুব সহজেই আলফার মানটা বের করতে পারবো। তো আমি আশা করি তোমরা কিভাবে যে কোনো সময়ে ভেক্টরের বেগ বের করতে হয় তা খুব সহজে এখন করতে পারবে। যেহেতু আমি প্রথমে চেষ্টা করব থিওরিটা শেষ করতে, প্রথমেই আমি থিওরিটা নিয়ে ভালো করে আলোচনা করে নিলাম। এবং এছাড়াও তোমরা এক্স অ্যাক্সিস বরাবর ওয়াই অ্যাক্সিস বরাবরও চাইলে বিভিন্ন সময়ের বেগটা তোমরা বের করে নিতে পারো। তো আমরা চলে যাই পরবর্তী সূত্রের দিকে বন্ধুরা। এখন যদি আমি পরবর্তী সূত্রটা আলোচনা করার চাই তাহলে আমাদের পুনরায় চিত্রটি এঁকে নেওয়াই ভালো হবে। তো বন্ধুরা আমি প্রথমে পুনরায় আবার একটি অ্যাক্সিস অঙ্কন করে নিলাম এবং অরিজিন থেকে একটি বস্তু নিক্ষেপ করায় বস্তুটি এসে একটি নির্দিষ্ট জায়গায় পতিত হলো এবং আমরা বস্তুটিকে আগের মতো v0 বেগে এবং থিটা কোণে নিক্ষেপ করলাম। এবং আমরা জানি v0 এর দুটি উপাংশ রয়েছে, একটি হলো vx0 যেটা প্রকাশ করছি আমরা v0 cos থিটা এবং vy0 ইজ ইকুয়াল টু v0 sin থিটা। তো আমরা এখন বের করার চেষ্টা করব যে একটি নির্দিষ্ট সময় পর প্রক্ষেপক অর্থাৎ যে বস্তুকে নিক্ষেপ করছি তা বিচরণ পথের কোন জায়গায় অবস্থান করছে। তো আমি ধরে নিলাম t সময় পর অর্থাৎ t সময় পর বস্তুটি এই জায়গায় অবস্থান করছে। তো বন্ধুরা এই জায়গায় যদি অবস্থান করে তাহলে বস্তুটি কিন্তু দুটি দূরত্ব অতিক্রম করেছে, তা হচ্ছে আনুভূমিক বরাবর একটি দূরত্ব অতিক্রম করেছে যেটাকে আমরা x দ্বারা প্রকাশ করছি এবং উলম্ব বরাবর আরেকটি দূরত্ব অতিক্রম করছে যাকে আমরা y দ্বারা প্রকাশ করছি। এখন আমরা চেষ্টা করব কিভাবে আমরা এই x আর y এর মানটাকে বের করতে পারব। তো আমরা নিক্ষিপ্ত বস্তুর আরেকটা সূত্র এখানে প্রয়োগ করে দেখব, তা হচ্ছে যে h is equal to ut minus half of g t square। আমরা এখন এই সূত্রটি ভালো করে ব্যবহার করব এবং t সময়ে প্রক্ষেপক কোন জায়গায় অবস্থান করে তা বের করবার চেষ্টা করব বন্ধুরা। তো প্রথমেই আমরা পুনরায় আসি x অ্যাক্সিস বরাবর বস্তুটি কোথায় রয়েছে। তো তা আমরা কিভাবে বের করতে পারি ভালো করে খেয়াল করি। আমরা প্রথমেই
এইচ এর জায়গায় যেহেতু আমরা আনুভূমিক বের করছি আমরা এক্স বসালাম, ইজ ইকুয়াল টু ভি এক্স নট টি মাইনাস হাফ অফ জি এক্স টি স্কোয়ার। বন্ধুরা, যেহেতু আমরা এক্স অক্ষ বরাবর ক্যালকুলেশন করছি, সুতরাং আমরা প্রত্যেকটি অংশকে এক্স বরাবর নিয়ে নিলাম। আমরা জানি যে জি এক্স ইজ ইকুয়াল টু জিরো। কিছুক্ষণ আগে আমরা আলোচনা করেছি যে অভিকর্ষ ত্বরণ জি এর আনুভূমিক কোনো উপাংশ থাকে না, সুতরাং জি এক্স ইজ ইকুয়াল টু জিরো। তো আমরা যদি ভ্যালুগুলো বসাই, আমরা জানি ভি এক্স নট ইজ ইকুয়াল টু ভি নট কস থেটা ইন্টু টি, আর জি এক্স যেহেতু জিরো, সুতরাং এর মানটা সরাসরি জিরো, অর্থাৎ এক্স এর মান আমরা যা পাচ্ছি তা হচ্ছে ভি নট কস থেটা টি। আবার অনুরূপভাবে যদি আমি ওয়াই অক্ষ বরাবর হিসাব করি, তাহলে বন্ধুরা আমরা যেটা পাবো তা হচ্ছে যে ওয়াই ইজ ইকুয়াল টু, আমরা এইচ এর জায়গায় ওয়াই বসাচ্ছি এবং ইউ এর জায়গায় যেহেতু আদি বেগ তার জায়গায় বসাচ্ছি বি ওয়াই নট, যেহেতু ওয়াই এক্সিস বরাবর আমরা ক্যালকুলেশন করছি, এবং পরবর্তীতে লিখছি জি ওয়াই টি স্কোয়ার। তো আমরা জানি জি ওয়াই ইজ ইকুয়াল টু জি, এবং অভিকর্ষ ত্বরণ সর্বদা উলম্ব বরাবর ক্রিয়া করে থাকে। যেহেতু জি এর সর্বদা উলম্ব উপাংশ থাকে এবং জি এর সম্পূর্ণ উলম্ব উপাংশই হচ্ছে জি, সুতরাং আমরা এখানে জি সমান সমান 9.8, অর্থাৎ জি এর যে এসআই এককে মান সেটাই ব্যবহার করতে পারবো। সুতরাং আমরা সূত্রটা লিখতে পারি ভি নট সাইন থেটা নট, সরি বন্ধুরা আমি একটু ভুল করেছি, এখানে টি হবে একটি, জি নট সাইন থেটা টি মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার। আশা করি বন্ধুরা তোমরা এক্স অ্যাক্সিস বরাবর এবং ওয়াই অ্যাক্সিস বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করবে তা সহজেই বের করতে পারবে এই দুটি সূত্রের মাধ্যমে। একইভাবে তোমরা চাইলে সরাসরি মূলবিন্দু থেকে কতটুকু দূরত্ব গিয়েছে, অর্থাৎ আমি এখন যে লাইনটা মার্ক করলাম সেটা হলে সরাসরি কতটুকু দূরত্ব গিয়েছে তা বের করতে চাও, তাহলে তোমরা এটাও বের করতে পারো। অর্থাৎ যদি তোমরা এই দূরত্বটাকে পি ধরে নাও, আমি ঠিক মূলবিন্দু থেকে বস্তুর দূরত্ব যদি পি ধরি, তাহলে পি সমান সমান আগের সূত্রের মতো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে সহজেই বের করে নিতে পারবো। একইভাবে কতটুকু কোণে সে রয়েছে তাও যদি বের করতে চাই, তাহলে আমরা ধরে নিচ্ছি যে পি এক্স অ্যাক্সিসের সাথে ধরো থিটা নট কোণ উৎপন্ন করেছে, তাহলে যেই সূত্রটি আমরা পাই তা হচ্ছে tan থেটা নট ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স। তোমরা যদি ভেক্টরের লব্ধি কোন দিকে ক্রিয়া করছে তার সূত্রটি ব্যবহার করো এবং ভেক্টর লব্ধির সূত্র ব্যবহার করো, তাহলে এই দুটি সূত্র খুব সহজেই বের করে ফেলতে পারবে। আশা করি বন্ধুরা তোমরা এই থিওরিটা ভালো করে বুঝেছো। এখন আমরা ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সূত্র সেটা বের করব। আমরা পূর্বেই বের করেছি এক্স অ্যাক্সিস বরাবর এবং ওয়াই অ্যাক্সিস বরাবর কি পরিমাণ দূরত্ব তারা অতিক্রম করছে সেটা বের করেছি সূত্রের মাধ্যমে। এখন আমরা যদি চাই যে একটি সূত্র থেকে আমরা একটির মাধ্যমে, অর্থাৎ এক্স দেওয়া থাকলে ওয়াই এবং ওয়াই দেওয়া থাকলে এক্স বের করব, তাহলে সূত্রটি কি হবে তা এখন আমরা প্রতিপাদন করবার চেষ্টা করি। আমরা একটু আগেই শিখলাম যে এক্স ইজ ইকুয়াল টু ভি নট কস থেটা টি, আবার ওয়াই ইজ ইকুয়াল টু ভি নট সাইন থেটা টি মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার। বন্ধুরা, তো আমি যদি প্রথম সূত্রকে 1 এবং দ্বিতীয় সূত্রকে 2 দ্বারা প্রকাশ করি, তাহলে আমি বলতে পারি এক্স ইজ ইকুয়াল টু ভি নট কস থেটা টি, সুতরাং টি ইজ ইকুয়াল টু এক্স বাই ভি নট কস থেটা। এখন এই টি এর মানটিকে আমরা যদি 2 নম্বর ইকুয়েশনে বসাই,
তাহলে y ইজ ইকুয়াল টু ভি নট সাইন থেটা, টি এর মান যদি বসাই এক্স বাই ভি নট কস থেটা মাইনাস হাফ অফ জি এক্স বাই ভি নট কস থেটা হোল স্কোয়ার, তাহলে আমরা খুব সহজেই সূত্রটা বের করতে পারবো। তো আমরা ভি নট কাটাকাটি করে দিলে এখানে যেটা পাবো সেটা হচ্ছে ট্যান থেটা সামনে এক্স মাইনাস হাফ অফ জি এক্স স্কোয়ার বাই ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থেটা, অর্থাৎ ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ট্যান থেটা মাইনাস হাফ অফ জি এক্স স্কোয়ার বাই ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থেটা। তা আশা করি বন্ধুরা তোমরা সূত্রটাই খুব ভালো করে বুঝতে পেরেছ এবং এটি প্রাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্র। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব, তা হলো আমি কিছুক্ষণ আগেই একটি ইম্পর্টেন্ট টার্ম নিয়ে কথা বলেছিলাম, তার নাম হচ্ছে আনুভূমিক পাল্লা। আমরা এখন সেই আনুভূমিক পাল্লা কিভাবে বের করতে হয় তা শিখব। তো আমি ধরে নিচ্ছি যে বস্তুটি আনুভূমিক পাল্লা বরাবর, অর্থাৎ নিক্ষেপ করার পরে সে আবার ভূমিতে ফিরে এসেছে, অর্থাৎ সে আনুভূমিক বরাবর একটি দূরত্ব অতিক্রম করেছে। যদি এই দূরত্বটি আনুভূমিক পাল্লা হয়ে থাকে তাহলে আমরা জানি যে আনুভূমিক পাল্লাকে আমরা আর দ্বারা প্রকাশ করতে পারি, অর্থাৎ এখানে বস্তুটি আনুভূমিক বরাবর এক্স ইজ ইকুয়াল টু আর দূরত্ব অতিক্রম করেছে এবং যখনই সে আর দূরত্ব অতিক্রম করে এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছেছে তখন তার ওয়াই অর্থাৎ উচ্চতা আবার পুনরায় শূন্য হয়ে গিয়েছে। তো আমরা যদি পূর্ববর্তী সূত্র অর্থাৎ y ইজ ইকুয়াল টু এক্স ট্যান থেটায় মাইনাস হাফ অফ জি এক্স স্কোয়ার বাই ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থেটায় এক্স এবং ওয়াই এর মান বসাই, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু আর এবং ওয়াই ইজ ইকুয়াল টু 0 এর মান বসাই, তাহলে সহজে আমরা আর এর মানটা বের করতে পারবো। অর্থাৎ যদি ভ্যালুটি বসাই 0 এক্স এর জায়গায় আর ট্যান থেটা মাইনাস হাফ অফ জি আর স্কোয়ার ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থেটা। তো আমরা এখন একটা কাজ করি, তা হচ্ছে যে আর ট্যান থেটাকে এক সাইডে এবং হাফ অফ জি আর স্কোয়ার বাই ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থেটাকে আরেক সাইডে রাখি এবং আর আর যদি কেটে দেই তাহলে শুধু আর থাকতেছে এই পাশে। এখন আরটাকে এক সাইডে রেখে যদি আমি বাকি সম্পূর্ণ অংশকে অন্য জায়গায় পাঠিয়ে দিই তাহলে আর ইজ ইকাল টু ট্যান থেটা ইন্টু 2 ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থেটা বাই জি আসবে বন্ধুরা। তো এখন আমরা যেটা করব তা হচ্ছে যে এই ক্যালকুলেশনটাকে আরেকটু সিম্পলিফাই করবার চেষ্টা করব। অর্থাৎ বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আর এর আমরা একটি সূত্র পেয়েছি। তো আর এর ইজ ইকুয়াল টু ট্যান থেটাকে যদি আমি ভাঙি তাহলে পাবো সাইন থেটা বাই কস থেটা ইন্টু 2 ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থেটা বাই জি। যদি কস থেটা কাটাকাটি করি তাহলে পাবো 2 ভি নট স্কোয়ার কস থেটা সাইন থেটা বাই জি। এখন বন্ধুরা আমরা একটু ত্রিকোণমিতিক সূত্রের দিকে আগাই। আমরা ম্যাথে একটি ত্রিকোণমিতিক সূত্র পড়ব বা পড়েছি, তা হচ্ছে সাইন 2 থেটা ইজ ইকুয়াল টু 2 কস থেটা সাইন থেটা। অর্থাৎ এখানে আমরা 2 কস থেটা সাইন থেটাকে নিয়ে লিখতে পারি সাইন 2 থেটা বাই জি। অর্থাৎ আমরা এখানে পাচ্ছি আর ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার সাইন 2 থেটা বাই জি। এখন কথা হলো বন্ধুরা যে আমরা এই সূত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি অভিকর্ষ ত্বরণটা ফিক্সড এবং যদি আমি আরটাকে সর্বোচ্চ পেতে চাই তাহলে আমি আরটাকেও ধরে নিতে পারি একটি ফিক্সড ভ্যালু এবং
যদি আমাকে কেউ একটি কন্ডিশন দিয়ে দেয় যে তোমাকে একটি নির্দিষ্ট বেগে মারার মাধ্যমেই বস্তুটিকে সর্বোচ্চ দূরত্ব নিতে হবে, তখন আমার কাছে শুধুমাত্র একটি জিনিসই ভেরিয়েবল থাকে বা চলক থাকে, তা হচ্ছে এই থেটা। অর্থাৎ এই সাইন 2 থেটার কোনো একটি ভ্যালুর জন্য এই আর এর মান সর্বোচ্চ হওয়া সম্ভব। তো আমরা জানি যে সাইন থেটা 2 থেটার সর্বোচ্চ মান হচ্ছে 1, কারণ সাইন থেটার রেঞ্জ আমরা জানি -1 থেকে 1 এর মধ্যে। তো বন্ধুরা সাইন 2 থেটা যদি 1 হয়, তাহলে সাইন 2 থেটা ইজ ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি। 2 থেটা সমান সমান 90 ডিগ্রি, থেটা সমান সমান 45, অর্থাৎ 45 ডিগ্রি কোণে মারলে তুমি সর্বোচ্চ দূরত্বে বস্তুটিকে নিক্ষেপ করতে পারবে। যখন আমরা ফুটবল খেলা দেখি তখন দেখি যে ফুটবলাররা বিভিন্ন কোণে বলটাকে কিক করছে। এখন তারা বহুদিন প্র্যাকটিস করতে করতে তারা 45 ডিগ্রি কোণে মারার বা এর চেয়ে কম বেশি করে মারার একটি গুণ আয়ত্ত করে নিয়েছে। সো আমরা দেখতে পাচ্ছি ফুটবল খেলার মধ্যেও প্রাসের খুবই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আবার আমরা জানি যুদ্ধক্ষেত্রে বিভিন্ন কামান ব্যবহার করা হয়। এই কামানগুলোর মধ্যে আমরা বিভিন্ন কোণ সেট করে আমরা বোমাগুলো নিক্ষেপ করে থাকি। অর্থাৎ এই যুদ্ধক্ষেত্রে যে যন্ত্রাংশ ব্যবহার করা হচ্ছে সেসব ক্ষেত্রে আমরা প্রাস ব্যবহার করে থাকি। অর্থাৎ তখন আর ম্যাক্স ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার বাই জি, কারণ সাইন 2 থিটা তখন হয়ে যাবে অনলি 1। আশা করি বন্ধুরা তোমরা আনুভূমিক পাল্লা এবং সর্বাধিক আনুভূমিক পাল্লা বুঝতে পেরেছ। এখন আমরা জানবার চেষ্টা করব যে সর্বোচ্চ উচ্চতা আমরা কিভাবে বের করতে পারি। অর্থাৎ একটি বস্তুকে যখন আমরা তির্যকভাবে নিক্ষেপ করব তখন সে তার বিচরণ পথে সর্বাধিক যে উচ্চতায় উঠবে তা আমরা কিভাবে বের করতে পারি। তো আমরা যদি পুনরায় চিত্রটি অঙ্কন করে থাকি তাহলে একটু খেয়াল করলেই দেখতে পাবো যে ধরলাম এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, এবং বন্ধুরা খুব ভালো করে মনে রাখবে যে সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে Vy অবশ্যই ইজ ইকুয়াল টু 0। তো বন্ধুরা যেটা বলছিলাম তা হচ্ছে যে সর্বোচ্চ উচ্চতায় Vy অবশ্যই 0, অর্থাৎ তখন বেগের কোনো উলম্ব উপাংশ থাকে না, সম্পূর্ণ উপাংশই আনুভূমিক বরাবর কাজ করে। যদি Vy অর্থাৎ উলম্ব উপাংশ থাকতো তাহলে কিন্তু বস্তুটি নিচের দিকে না নেমে আরেকটু উপরের দিকে যাওয়ার চেষ্টা করত, কারণ আমরা জানি যে উলম্ব উপাংশই বস্তুটিকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে থাকে। তো বন্ধুরা যেহেতু এখানে Vy 0, তাহলে আমরা গতিবিদ্যার আরেকটি সূত্রের দিকে একটু আগাই, তা হচ্ছে v স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2gh। এইখানে বন্ধুরা যেহেতু আমরা সর্বোচ্চ উচ্চতা নিয়ে কথা বলছি, সুতরাং আমরা এখানে ক্যাপিটাল H নেই, এবং একে যদি আমরা y অক্ষ বরাবর হিসেব করি তাহলে Vy স্কয়ার ইজ ইকুয়াল টু Vy নট স্কয়ার মাইনাস 2gh। এখন আমরা জানি Vy যেহেতু 0, সুতরাং 0 ইজ ইকুয়াল টু ভি নট সাইন থেটা হোল স্কয়ার মাইনাস 2gh। তো 2gh ইজ ইকুয়াল টু ভি নট স্কয়ার সাইন স্কয়ার থেটা। তাহলে আমরা বলতে পারি h ইজ ইকুয়াল টু ভি নট স্কয়ার সাইন স্কয়ার থেটা বাই 2g। এটাই হচ্ছে বন্ধুরা তোমাদের সর্বোচ্চ উচ্চতা বের করার সূত্র। আশা করি তোমরা এইটুকু খুব ভালো করে বুঝতে পেরেছ। বন্ধুরা বিচরণ পথ নিয়ে কথা বলবার সময় তোমাদের সাথে আমি আরেকটি টার্ম নিয়ে আলোচনা করেছিলাম, তা হচ্ছে বিচরণ কাল, যেটি হচ্ছে যে প্রাস সম্পূর্ণ অংশ অতিক্রম করতে যে সময় নেয় তাকে আমরা বলেছিলাম বিচরণ কাল। এখন আমরা বিচরণ কাল বের করার জন্য চেষ্টা করব। আমরা বন্ধুরা যখন প্রাথমিক সূত্র অর্থাৎ Vy বের করেছিলাম তখন একটি সূত্র লিখেছিলাম, তা হচ্ছে Vy ইজ ইকুয়াল টু
ভি নট সাইন থেটা মাইনাস জি টি। আচ্ছা, আশা করি তোমাদের এই সূত্রটি খুব ভালো করেই মনে আছে। এখন আমি যদি আরেকটি প্রাসের চিত্র অঙ্কন করি এবং যদি ধরি এই বিন্দুতে সর্বোচ্চ উচ্চতা প্রাসটি লাভ করেছে, তাহলে আমরা বলতে পারবো এইটুকু পথ অর্থাৎ অর্ধেক পথকে আমরা বলতে পারি উত্থানকাল, মানে বস্তুটির উঠতে যেই সময় লেগেছে, আর বাকি অংশ অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা থেকে ভূমিতে ফিরে আসতে যে সময় নিয়েছে তা হচ্ছে পতনকাল। তো বন্ধুরা, এই উত্থানকাল এবং পতনকাল মিলেই হচ্ছে আমার বিচরণকাল, এবং উত্থানকাল এবং পতনকালের সর্বদা সমান হয়ে থাকে। তো এখন আমরা চেষ্টা করব এই উত্থানকাল এবং পতনকালটি বের করবার জন্য। উপরের সূত্রে যদি আমরা খেয়াল করি, আমরা বলেছি আগে যখন সর্বোচ্চ উচ্চতায় থাকবে তখন Vy is equal to 0। তো আমরা যদি খেয়াল করি বস্তুটি নিক্ষেপণ বিন্দু থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠেছে, যেটাকে আমরা বলছি উত্থানকাল, তখন Vy 0 is equal to V naught sin theta minus GT, T is equal to V naught sin theta by G। এটাকে যদি আমরা উত্থানকাল বলি তাহলে পতনকালও T is equal to V naught sin theta by G। দুটো যোগ করে নিলে যেটাকে আমরা বলছি বিচরণকাল is equal to 2 V naught sin theta by G। আশা করি বন্ধুরা তোমরা বিচরণকালের সূত্রটিও খুব ভালো করে বুঝতে পেরেছ। এখন আমরা এই প্রাসের সর্বশেষ থিওরিটি নিয়ে আলোচনা করব বন্ধুরা। তো আমরা আপাতত যে প্রাসগুলো দেখেছি তা সবগুলোই হলো ভূমি থেকে ভূমিতে নিক্ষেপ করেছি। এখন যদি আমরা একটি প্রাসের কথা চিন্তা করি, যেই প্রাসটি হলো একটি ছাদের উপরে তুমি দাঁড়িয়ে রয়েছ এবং তুমি কি করলে, তোমার হাতে থাকা একটি বলকে আনুভূমিক বরাবর নিক্ষেপ করেছ, অর্থাৎ আমি যেই দিকে তীর চিহ্ন দিয়েছি ঠিক সেই বরাবর তুমি বস্তুটিকে নিক্ষেপ করেছ। সুতরাং বস্তুটি ঠিক এইভাবে ভূমিতে পতিত হয়েছে। তো বন্ধুরা খেয়াল করে থাকো, তুমি কিন্তু কোনো কোণে নিক্ষেপ করনি, অর্থাৎ এখানে তোমার থিটা কোণ অবশ্যই 0 ডিগ্রি, কিন্তু তুমি অবশ্যই একটি নির্দিষ্ট বেগে নিক্ষেপ করেছ, যেটাকে তুমি যে কোনো একটি বেগ ধরলেই হবে। আমি এখানে সুবিধার জন্য ধরে নিয়েছি ভি নটি, মানে আগেরটাই ধরে নিচ্ছি। এখন যদি তোমাকে বলা হয় যে বস্তুটি ভূমি থেকে x দূরত্বে পতিত হয়েছে, তাহলে তোমাকে একটা জিনিস প্রশ্ন করলাম, তা হচ্ছে যে তুমি যে বিল্ডিং থেকে মেরেছো তার উচ্চতা কত, তখন তুমি কিভাবে করবে। বন্ধুরা, আমি তোমাদের একটা কথা বলেছিলাম যে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র পড়েছি কিছুক্ষণ আগে, তা হচ্ছে যে y is equal to x tan theta minus half of g x square v naught square cos square theta। তো আমরা যদি এই সূত্রটিকে ব্যবহার করি, অর্থাৎ থেটা সমান সমান 0 বসাই, যেহেতু আমরা থেটা 0 ডিগ্রি কোণে নিক্ষেপ করেছি, তাহলে যেটা পাবো y is equal to, বন্ধুরা তোমরা জানো যে tan 0 ডিগ্রির মান 0, অর্থাৎ tan থেটাও এখানে 0 হবে। তো বন্ধুরা এখানে x tan থিটাও 0, সুতরাং 0 মাইনাস হাফ অফ জি এক্স স্কোয়ার বাই ভি নট স্কোয়ার। এখন কথা হলো বন্ধুরা, আমরা জানি যে cos 0 মান 0, অর্থাৎ cos স্কোয়ার থিটা অবশ্যই যেটা বলছিলাম সেটা হচ্ছে যে cos 0 মান 1, অর্থাৎ এখানে cos স্কোয়ার থিটা অর্থাৎ cos স্কোয়ার 0 ইজ ইকুয়াল টু 1। সুতরাং তোমার সূত্রটি দাঁড়াচ্ছে হলো y is equal to minus half of g x square by v naught square।
এখন কথা হলো বন্ধুরা, তোমরা যদি চিত্রটির দিকে খেয়াল করে থাকো তাহলে বুঝতে পারবে যে বস্তুটির সরণ কিন্তু আসলে নিম্নমুখী হয়েছে, অর্থাৎ একটি নির্দিষ্ট উচ্চতা থেকে বস্তুটি নিচে নেমে গিয়েছে। আমরা সচরাচর ওয়াই অক্ষের নিচের দিকে যখন নামবো, অর্থাৎ যেহেতু আমরা এই বিন্দু থেকে মারছি এবং এটি আমাদের নিচে নেমে এসেছে, আমরা ধরে নেব যে সরণটি নেগেটিভ। এবং যখনই আমরা সরণকে নেগেটিভ ধরবো তখন এই ওয়াই এর সামনে একটি মাইনাস চলে আসবে, কারণ আমরা ধরে নিচ্ছি যেটা নেগেটিভ সরণ, এটা অবশ্যই নেগেটিভ সরণ। তো মাইনাস হাফ অফ জি এক্স স্কোয়ার বি নট স্কোয়ার, যদি আমি মাইনাস মাইনাস কেটে দিই তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু জি এক্স স্কোয়ার বাই টু ভি নট ওয়াই স্কোয়ার, ভি নট স্কোয়ার সরি। তাহলে এটি হচ্ছে আনুভূমিকভাবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে হ্রাসের সূত্র। তোমরা যদি সরাসরি সূত্রটি ব্যবহার করো বন্ধুরা, তাহলে তোমরা প্লাস মাইনাস নিয়ে কোনো চিন্তা করবে না, যেই মানটা দেওয়া থাকবে যদি ডাইরেক্ট মানটি বসিয়ে দাও তাহলেই হবে। কিন্তু যদি তোমরা সূত্র প্রতিপাদন করে আসতে চাও তাহলে অবশ্যই তোমাদের মাইনাসের কথাটা মাথায় খুব ভালো করে রাখতে হবে। এইটুকুই ছিল মোটামুটি প্রাসের সকল থিওরি। তোমাদের সাথে আবার দেখা হবে এই প্রাসের গাণিতিক সমস্যাবলী নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমরা যদি বাসায় থাকো বন্ধুরা, সামাজিক দূরত্ব মেনে চলো, অবশ্যই তোমরা করোনার প্রাদুর্ভাব থেকে খুব সহজেই নিজেকে এবং পরিবারকে সুস্থ রাখতে পারবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।